তবে বেচারার চিন্তাও পড়ে গেল। হঠাৎ করে এখন কিভাবে কি করবে এই নিয়ে। আমি তোমার দাদু আর দাদাকে তৎক্ষণাৎ বিষয়টা জানাই। ছেলের পছন্দই তাদের পছন্দ। তাই তো আমার একবার বলাতেই তারা আমার সাথে সাথীদের বাড়ি চলে গিয়েছিল বিয়ের সম্বন্ধ নিয়ে। আমাদের ওটো কাঠখড় পোড়াতে হয়নি। বাবা তখনই ছিলেন নামকরা এমপি। তার এক কথাতেই তোমার নানা নানু মেয়ে দিতে রাজি হয়ে যাবে, ব্যাস। এরপরেই সপ্তাহে তোমার মাকে নিজের বউ করে নিয়ে আসি। বিশ্বাস করো, নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার মাঝে যেই সুখ নিহিত আছে তা জগতের আরও কোনো কিছুর মধ্যে নেই। ওই সুখ যে অনেক মূল্যবান, প্রিয় মানুষের সান্নিধ্য ছাড়া তা অনুভব করা অসম্ভব। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন তিনি। তারপর জায়ানের কাছে এসে ওর কাঁধে হাত রেখে মোলায়েম স্বরে বললেন, বাবা ছেলের সম্পর্ক নাকি বন্ধুদের মতো, তাই সেই হিসেবেই একটা সাজেশন দিচ্ছি। নিজের অনুভূতিটাকে সাদরে গ্রহণ করো। হারিয়ে যেতে দিও না নিজের ভালোবাসাকে। কারণ যা একবার হারিয়ে যায় তা হাজার যুগ সাধনা করে ফিরে পাওয়া যায় না। তাই সময় থাকতে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে নিও। আমি তো তোকে যত্ন করে নিজের কাছে আগলে রাখতে পারিনি, তবে আমি চাই না আমার ছেলের সাথেও একই ঘটনা ঘটুক। সময় থাকতে মেয়েটাকে নিজের ভালোবাসার জানিয়ে দিও। যত্ন সহকারে আগলে রাখো নিজের কাছে। একবার চোখ বন্ধ করে মন থেকে ভেবে দেখো, হৃদয়ের অসীমতার মাঝে কোনো ব্যক্তিকে সুন্দরভাবে খুঁজে পাওয়ার নামই ভালোবাসা। আর হ্যাঁ, কেউ তোমার সাপোর্ট থাকুক বা না থাকুক, আমি তোমার বাবা সর্বদা তোমার পাশে আছি। এখন রুমে যাও, আমিও যাচ্ছি। অনেক রাত হয়েছে, কাল অফিসে জরুরি মিটিং আছে। আসি তবে। নিহান সাহেব চলে গেলেন। এদিকে জায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তবে কেউ সত্যি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে? এক দেখাতে কি কাউকে ভালোবাসা যায়? হ্যাঁ, যায় তো। এই যে, এই মাত্রই তো ওর বাবা নিজের ভালোবাসার কথাগুলো বলে চলে গেল। সবার মধ্যে ওর মতো গম্ভীর রাগচটা মানুষটা প্রেমে পড়ল। তাও এমন বাজেভাবেই পড়ল যে এখন আর সেখান থেকে উঠে আসার জো নেই। জায়ান চোখ বন্ধ করলো। ভেসে উঠল আরবি স্নিগ্ধ কোমল মুখশ্রী, এলোমেলো চুল, মাথায় কাঠগোলাপ ফুলের তৈরি ক্রাউন, হাতে এক মুঠো কাঠগোলাপ, যার দিকে তাকিয়ে আছে ওই মায়াবী চোখের চাহনিতে। ঠোঁট জুড়ে তার প্রশান্তিময়ী হাসি। আস্ত এক মায়ার রাজ্য যেন মেয়েটার। অমন মেয়েকে কি কেউ হাতছাড়া করতে চায়? কে করবে? জায়ান কোনোদিনও না। আবার মেয়েটাকে ভালোবাসে সে। হ্যাঁ, ভালোবাসে ওই মেয়েটাকে। বাবা আজ ওকে না বোঝালেও এত সহজে অনুভূতিগুলোকে বুঝতে পারতো না বোধ হয় কোনোদিন। জায়ান বিড়বিড় করে বলল, থ্যাঙ্কস আব্বু। তুমি জানো না তুমি আমাকে ঠিক কী দিয়ে দিলে আজ। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আই লাভ ইউ আব্বু। পরপর বাঁকা হাসলো জায়ান, বিড়বিড় করল, মিস হারাবি মৃধা, আমাকে প্রেম নদে এভাবে ভাসিয়ে দিলে। কিন্তু আমি তো একা ভাসবো না, প্রেম নদে তোমায় সাথে নিয়ে ভেসে বেড়াবো। গেট রেডি ফর দ্যাট। আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছে আরাবি। তাড়াহুড়ো করছে বেশ। মেয়ের এমন তাড়াহুড়ো দেখে লিপি বেগম বলে উঠলেন, এত হুড়োহুড়ি করিস না তো আরু। সেদিন না হয় জ্যাম লেগেছিল আর বৃষ্টি ছিল, আজ কিচ্ছু হবে না। তুই একটু ধীরে সুস্থে নাস্তাটা করে নে তো। আরাবি দৌড়ে এলো ডাইনিং রুমে। এসে ডাইনিং টেবিলে বসলো। এরপর দুটো পরোটা খেলো দুধ চা দিয়ে, তাও আবার ইচ্ছা মতো চিনি দেওয়া চা। ওর খাওয়ার মাঝেই ফাহিম আসলো। আজ ফাহিমই নিয়ে যাবে বোনকে। আরাবি খেতে দেখেই নাক মুখ কুচকালো। বলল, তোর এই খাওয়া দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এমনিতেই খায় দুধ চা, তাও আবার এত এত চিনি দিয়ে। সকাল সকাল এসব খাওয়া কি শরীরের জন্য ভালো? আরাবি ভেংচি কাটলো ফাহিমকে। তারপর বলল, তুমি তোমার ওই ঘাস পাতা আর কি যেন আছে ওইগুলো তুমি খাও, আমি এগুলোই খাই। এইসব খেয়ে কি কোনো লাভ হয়? নিজের শরীরের দিকে একবার তাকা, মনে তো বাতাসের সাথে উড়ে যাবে। আরাবি আর কিছু বলল না, মুখ ফুলিয়ে রাখলো। ফাহিম নিজের নাস্তা খেয়ে উঠে দাঁড়ালো। জিহাদ সাহেব এখনো ওঠেননি। তার শরীরটা গতকাল রাতে একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই তিনি এখনো ঘুমাচ্ছেন। ফাহিমকে উঠতে দেখে আরাবি উঠে চলে গেল রুমে। তারপর ঝটপট একটা কালো রঙের সালোয়ার স্যুট পরে নিল। চুলগুলো সুন্দরভাবে আঁচড়ে বেনি করে নিল ঢিলেঢালা ভাবে। তারপর ওড়নাটা দিয়ে সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে নিল। হালকা একটু সানস্ক্রিন দিয়ে নিল। চোখে কাজল দিল আর ঠোঁটে লিপ গ্লস দিয়ে দিল।
এর মাঝেই ফাহিমের ডাক এসে পড়ল। আরাবি আয়নায় নিজেকে আর একবার দেখে নিয়ে তারপর ছুটে চলে গেল। লিপি বেগমকে বলে তারপর জিহাদ সাহেবের কাছে গিয়ে ওনাকে একবার দেখে নিল। এরপর ঝটপট বাইরে এসে ফাহিমের বাইকের পেছনে উঠে বসলো। মাঝপথে এসে জ্যামে আটকে পড়ল তারা। তবে ভাগ্য ভালো, সেদিনের মতো এত সময় ধরে জ্যাম ছিল না। আধা ঘন্টার মাঝেই জ্যাম ছেড়ে দিল। তারপর খুব দ্রুতই ওরা কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছে গেল। আরাবি বাইক থেকে নামতেই ফাহিম বলল, তুই বললে আমি আজ কোচিংয়ে যাব না, এখানেই থাকি। তোর ইন্টারভিউ শেষ হলে তোকে নিয়ে একবারে যাব। আরাবি মুচকি হেসে বলে, ভাইয়া তুমি যাও তো, আমি ঠিক আছি। আর আমার ইন্টারভিউ শেষ হলে আমি তোমাকে ফোন করে জানাবো, তখন না হয় তুমি এসে আমাকে নিয়ে যেও। ফাহিম লম্বা শ্বাস ফেলল। তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে আরাবি 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বলে, টাকাটা রাখ, দরকারে কাজে লাগবে। কিন্তু আমার কাছে টাকা আছে। বেশি কথা বলিস না তো আরও, দিয়েছি টাকাটা, চুপচাপ নেবে। আরাবি টাকাটা হাতে নিল। তারপর ফাহিম আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে বাইক স্টার্ট করে দিয়ে চলে গেল। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি এসে থামলো সেখানে। আরাবি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। এদিকেও ফাহিমও আরাবিকে সাবধান থাকতে বলে চলে গেছে। আরাবি ঠোঁটে হাসি ঝুলিয়ে ফাহিমকে বিদায় জানিয়ে দিল। এদিকে সেদিনের দারোয়ানটা এসে দাঁড়ালো আরাবির সামনে। তারপর বলে, আপামনি একটু সরে দাঁড়ান, স্যার আইছে, উনি ভেতরে যাইব। আরাবি বিনা বাক্যে সরে দাঁড়ালো। দারোয়ান গিয়ে গেট খুলে দিতেই গাড়িটি ভেতরে প্রবেশ করলো। এরপর সে গাড়ি থেকে বের হলো মিস্টার সাফওয়ান জায়ান শাখাওয়াত। সে গাড়ি থেকে বের হতেই তীক্ষ্ণ চোখে তাকালো আরাবির দিকে। এদিকে আরাবি সেদিনই ওই লোকটাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখটাও হা করে খোলা। এই দারোয়ান চাচা এই লোকটাকে কি স্যার বলে সম্বোধন করছিল? আর লোকটাই বা এমনভাবে তাকাচ্ছে কেন ওর দিকে, যেন ওকে খেয়ে ফেলবে? নাকি সেদিনের জন্য এখনও ওর উপর রেগে আছে? এদিকে জায়ান আরাবিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে অফিসের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আরাবি নিজেকে সামনে নিল। তারপর দারোয়ানের উদ্দেশ্যে ধীরে বলল, চাচা, এই যে লোকটা ভেতরে গিয়েছে, তাকেই কি আপনি স্যার বলে সম্বোধন করেছিলেন? দারোয়ান চাচা আরাবির কথা শুনে তার পান খেয়ে লাল হয়ে যাওয়া ঠোঁট নাড়িয়ে বলেন, আরে হ আপামনি, ইনি তো এই কোম্পানির মালিক, নিয়ান শওকতের একমাত্র ছেলে, সাফওয়ান জায়ান শওকত। এটা শুনে আরাবি যেন আসমান থেকে পড়ল। আগের বাড়ির চেয়ে চোখ জোড়া দ্বিগুণ বড় করে ফেলল। বিড়বিড় করে বলে উঠল, হায় সর্বনাশ, দুনিয়াতে আর কেউ ছিল না। এই লোকটার সাথে সেদিনের ওই ঘটনা ঘটতে হলো। এখন কি হবে তার? এই লোকটা কি কোনোদিনও তাকে চাকরি দেবে? মুহূর্তে আরাবির মুখটা কাদো কাদো হয়ে গেল। চোখ উল্টে আবারও অফিসের দিকে তাকালো। তারপর ভাবলো যা হবার হবে, তা পরে দেখা যাবে। এখন ভেতরে যাওয়া যাক। আরাবি ভেতরে যেতেই দেখলো সেখানে ম্যানেজার আগে দাঁড়িয়ে আছে। আরাবি যেতেই তিনি বললেন, ম্যাম, আপনি আমার সাথে আসুন। আরাবি বেশ অবাক হলো হঠাৎ ম্যানেজারের এত নমনীয় কথাবার্তা শুনে। তারপরেও কিছু বলল না, চুপচাপ ম্যানেজারের সাথে চলল। এদিকে একটা রুমের সামনে এসে দুবার দরজায় টোকা দিল। বলল, স্যার, ম্যামকে নিয়ে এসেছি। লেট হার ইন। ম্যানেজার এইবার সরে দাঁড়ালো। বলল, ম্যাম, আপনি ভেতরে যান। ম্যানেজার চলে গেলেন। এদিকে আরাবি প্রচণ্ড নার্ভাস। কইয়ের আগে তো 3টি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, ওগুলোর সময় তো এমন লাগেনি, তাহলে এখন কেন এমন লাগছে? আরাবি জোরে জোরে দুবার শ্বাস নিল। তারপর আল্লাহর নাম নিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আম কামিং ইন। এরপর আরাবি রুমটায় প্রবেশ করলো। ভেতরে আসতেই সবার আগেই আরাবির দৃষ্টি চলে যায় জায়ানের দিকে। এদিকে জায়ান চেয়ারে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আরাবি চোখ সরিয়ে নিল। লোকটার চোখ জোড়া অদ্ভুত। ওই চোখের দিকে তাকালে আরাবির শরীর শিরশির করে ওঠে। আরাবি জায়ানের দিকে থেকে চোখ সরিয়ে খেয়াল করলো ওখানে আরেকজন ছেলেও আছে। আরাবি খুব নম্রভাবে বলল, আসসালামু আলাইকুম স্যার। আরাবি সালাম দিতেই জায়ান আর ইফতি সালামের জবাব দিল। জায়ান গম্ভীর কণ্ঠে বলে, হ্যাভ এ সিট। আরাবি ধীরে সুস্থে বসলো। প্রচণ্ড অস্থিরতায় আরাবি অন্যা আঙুলে পেঁচাতে লাগলো। বিষয়টা খেয়াল করলো জায়ান। অবশ্য ওর চোখ জোড়া তো 1 সেকেন্ডের জন্য সরেনি আরাবির ওপর থেকে। শান্ত গলায় জায়ান বলল, There is nothing to be nervous. We will just ask you a few simple questions. You will give as the correct answer. আম ফাইন স্যার। এরপর জায়ান আর ওর সাথে ছিল ইফতি। দুজনের টুকাটুকি সহজ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো। অবশ্য জায়ানই সব প্রশ্নগুলো করেছে, ইফতি তো সুযোগই পায়নি। প্রশ্নগুলোর উত্তর আরাবি বেশ ভালোভাবেই দিতে পারলো। সবকিছু শেষ হলে জায়ান ঠান্ডা গলায় বলে উঠল,
The answers were very good and organized. Your qualifications are also good. So we offered you the job. You will work as my personal secretary. You will join the office from tomorrow. আরাবি যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। অবশেষে সে জবটা পেয়ে গেল তবে, কিন্তু এভাবে যে আজকে জবটা পেয়ে যাবে সেটা ভাবেনি আরাবি। অন্য সব কোম্পানিগুলোতে তো এখনো ভালো মন্দ কিছু জানায়নি ওকে, আর এখানে আজকে ইন্টারভিউ দিতে আসলো, আর আজকে তারা ওকে চাকরি দিয়ে দিল। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো, তবে আর মাথা ঘামালো না আরাবি। আসল কথা হলো ও চাকরিটা পেয়েছে, আর এটাই এখন সবচেয়ে বড় খুশির খবর। আরাবির ঠোঁটে হাসি ফুটে উঠল। স্নিগ্ধ চেহারায় ঠোঁটে কোমল হাসিতে যেন আরাবিকে জায়ানের কাছে মায়াপরি লাগছে, যার দিকে জায়ান দিনরাত ক্লান্তিহীনভাবে তাকিয়ে থাকতে পারবে। জায়ান ভেবে পেল না এমন নির্লজ্জ কবে থেকে হলো। অবশ্য প্রেমে পড়লে নাকি আজ তো মানুষটাই বদলে যায়, সেখানে এসব কি আর। জায়ান নিজেকে সংযত করলো। এভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকলে মেয়েটা ভালো নজরে ওকে দেখবে না। মেয়েটা তো আর জানে না যে ও তাকে ভালোবাসে। আরাবিকে আস্তে আস্তে বোঝাতে হবে ওর ভালোবাসা, আর জায়ান এমন কিছু করবে যেন আরাবিও বাধ্য হয় ওকে ভালোবাসতে। কথাগুলো ভেবে নিস্তব্ধে বাঁকা হাসি দিল জায়ান। এদিকে আরাবি হাসি মুখে বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আই উইল ট্রাই মাই বেস্ট সো দ্যাট ইউ ডোন্ট ফাইন্ড এনি মিস্টেক ইন মাই ওয়ার্ক। I hope so. অফিসের বাইরে দাঁড়িয়ে আছে আরাবি। খুশি যেন ওর ধরছেই না। অবশেষে একটা চাকরি পেল ওর, এবার আর কোনো চিন্তা নেই। বাবার চিকিৎসাটাও বেশ ভালোভাবেই হবে। আরাবি ভাবলো খুব দ্রুতই ওর বাবাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাবে। যে করেই হোক ওর বাবাকে সুস্থ করতেই হবে। আরাবি খুশি মনে ফাহিমকে ফোন করলো। আরাবির অফিস থেকে ফাহিমের কোচিং সেন্টার বেশি দূরে না, বাইক আসলে বেশি হলে 20 মিনিট সময় লাগে। আরাবি ফাহিমের সাথে কথা বলে ওর জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 25 মিনিট পর ফাহিম আসলো। ভাগ্য ভালো রাস্তায় জ্যাম ছিল না। ফাহিম বাইক থেকে নামতেই আরাবি ফাহিমকে জড়িয়ে ধরলো। উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া, আই এম সো হ্যাপি, সো হ্যাপি। আমার চাকরিটা কনফার্ম ভাইয়া। ফাহিম দুহাতে বোনকে জড়িয়ে ধরলো। আরাবির চুলের ভাঁজে চুমু খেয়ে বলে, আমি অনেক খুশি আরও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আরও চল, এই খুশিতে তোকে ট্রিট দেই আমি। আরাবি ফাহিমকে ছেড়ে দাঁড়ালো, বলল, কিন্তু ট্রিট তো দেওয়ার কথা আমার, তুমি কেন দেবে? বেশি বড় হয়ে গেছিস, আমাকে ট্রিট দেবে। আরাবি খিলখিল করে হেসে উঠল। ফাহিম নিজেও হাসলো। পরে বলল, চল যাওয়া যাক। ফাহিম বাইকে উঠে বসলো। আরাবিও বসলো। তারপর মুহূর্তের মধ্যে চলে গেল। এদিকে নিজের কেবিনে দাঁড়িয়ে কাচের দেওয়াল থেকে সবকিছু দেখছিল জায়ান। চোয়াল জোড়া শক্ত হয়ে আছে ওর, কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল জায়ান। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি ছাড়া এভাবে অন্য কোনো ছেলের সাথে হাসতে পারবে না তুমি মেয়ে। আর তোমার সাহস কিভাবে হলো ওই ছেলেটাকে জড়িয়ে ধরার? দাঁতে দাঁত চিপে জায়ান নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। না, এভাবে রাখলে হবে না, তাকে শান্ত হতে হবে। জায়ান চোখ বন্ধ করে নিল। আরাবির হাস্যোজ্জ্বল স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠল। পরপর জায়ান চোখ খুলে শান্ত স্বরে বলল, আমি এত ওভার থিঙ্কিং মাইন্ডের কবে থেকে হলাম? ছেলেটা তো ওর ভাইও হতে পারে, তাই না? নূর যেভাবে আমাকে আরিফতিকে জড়িয়ে ধরে, আরাবিও তাই করছে। ঠিক ইট ইজি জায়ান। জায়ান জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। পরপর গভীর স্বরে বিড়বিড় করলো, ভালোবাসার বাতায়নে তোমারই মুক্তি ভাসে, তখন আমি পাগল হই এক স্বপ্ন অভিলাষে। কবে তোমাকে নিজের করে পাবো কাটো গোলাপ? তুমি কি বুঝবে আমার ভালোবাসা? সকাল থেকে চিহ্নিত আরাবি গতকালকের ঘটনাটা এখন ওকে ভাবাচ্ছে। গতকাল রাতে ঘুম আসছিল না আরাবির, জেগেছিল অনেক রাত অবধি। রাতে অজরধারায় বৃষ্টি নেমেছিল। বারান্দায় বসে বৃষ্টি বিলাস করছিল আরাবি। বৃষ্টি দেখায় এত ধ্যানমগ্ন ছিল আরাবি যে কখন মধ্যরাত হয়ে গিয়েছিল টেরই পায়নি। ধ্যান ভগ্ন হয়েছিল মোবাইল ফোনের আওয়াজে। মেসেজ এসেছে, তাও আননোন নাম্বার থেকে। আরাবি মেসেজটা ওপেন করতেই ওর চোখের সামনে ভেসে উঠল শব্দগুলো, এত রাত অবধি জেগে আছেন কেন? ইটস ব্যাড ফর ইয়োর হেলথ। গো টু বেড নাও অ্যান্ড হ্যাভ এ নাইস বিউটি স্লিপ। এমন একটা মেসেজ হঠাৎ ওকে কে দেবে? আর তাও আবার এত গভীর রাতে।
আর মেসেজকারী জানলই বা কিভাবে যে ও জেগে আছে? ভেবেই ভ্রু কুঁচকে আসে আরাবির। পাল্টা মেসেজ করলো। কে আপনি? সাথে সাথেই জবাব আসলো। আমি কে সেটা সময় এলেই জানতে পারবেন। আপাতত এটা শুনে রাখুন, এখন আমি যা বললাম তা সুন্দরভাবে মেনে চলুন। মেসেজটা আসার পর সাথে সাথে আরেকটা মেসেজ আসলো। সকালের ছেলেটা কে ছিল? আরাবি বিস্ময়ে হা হয়ে গেল। এই লোক কি তাকে ফলো করছে নাকি প্রতি কদমে কদমে? এটা কে? আরাবি লিখলো। আপনি কে বলুন তো? আনসার মাই কোয়েশ্চেন ফার্স্ট। মেসেজটা হুমকির মতো মনে হলো। আরাবি একবার মনে হলো প্রশ্নের জবাবটা দেবে না, পরে কি মনে করে যেন লিখেই ফেললো। সে আমার ভাই হয়। কেমন ভাই? আশ্চর্য সব প্রশ্ন। আমার আপন ভাই, আমার একমাত্র ভাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আপনি আবার প্রশ্নের জবাব দিন। আরাবির প্রশ্নের জবাবে এক বালতি পানি ঢেলে দিয়ে উত্তর এলো। ঘুমিয়ে পড়ুন। এরপর আরাবি 4-5টা মেসেজ পাঠিয়েছে কে সে জানার জন্য। মেসেজগুলো আর দেখেনি মানুষটা। দুশ্চিন্তায় পড়ে যায় আরাবি। সারা রাত এসব ভেবে ভেবে ফজরের আজান দিয়ে দেয়, পরে নামাজ পড়ে একবারে ঘুমায়। এরপরেই একটু ঘুম আসে, আবার সকাল 7:30টাতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়। কারণ তাকে অফিসে যেতে হবে। আবার আজকেই প্রথম দিন, কিছুতেই লেট করা যাবে না। সকালে ঘুম থেকে সব কাজ করছে ঠিকই, কিন্তু চিন্তা ভাবনা কমছে না একটুও। আবার রাতে ঘুম না আসায় মাথা ব্যথা করছে। আজকে চশমাটা পরে বের হতে হবে। নাস্তা শেষ করে জিহাদ সাহেব আর লিপি বেগমকে বলে ফাহিম আর আরাবি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরাবিকে ওর অফিসের সামনে নামিয়ে দিয়ে ফাহিম চলে যায় কোচিং সেন্টারে। এই তো আর 2 দিন পর থেকে সকালে কোচিংয়ে পড়াতে পারবে না ফাহিম, কারণ 2 দিন পরেই কলেজ টিচার হিসেবে জয়েন করবে ফাহিম। বড্ড খুশিও। আজ কারেক্ট টাইমে এসেছে ফাহিম, তাই এসেই ক্লাসরুমে চলে গেল। এদিকে ফাহিমকে আর চোখে একবার দেখে নিল নূর। ওর মনটা ভীষণ খারাপ। 2 দিন বাদ থেকে নাকি ফাহিম আর সকালে পড়াতে পারবে না। কলেজে টিচারের চাকরি পেয়েছে, এখন নূর কি করবে তাহলে? লোকটাকে এক পলক না দেখলে যে ভালো লাগে না। তাহলে এরপর থেকে কিভাবে থাকবে নূর? পরে কি যেন ভেবে তাচ্ছিল্যে হাসলো নূর। আজ বাদে কাল তো কোনো একদিন তো আসবে যেদিন নূর অন্য কারো হয়ে যাবে। তখন তো বছরের পর বছর চলে যাবে, ফাহিমকে আর দেখতে পাবে না নূর। তাহলে সেটা এখন থেকে অভ্যাস করে নেওয়াই ভালো না? নিজের মনকে যত তাড়াতাড়ি শক্ত করতে পারবে ততই ওর জন্য ভালো। কিন্তু মনটা যে বেহায়া, কিছুতেই মানে না। যতবার ভাবে সে এই জনমে আর ফাহিমকে পাবে না, ততবার মনে হয় মনটা বিষাক্ত ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। নিঃশ্বাস আটকে আসে। মনে হয় এই বুঝি ও মারা গেল। কিভাবে থাকবে নূর? কিভাবে সহ্য করবে ফাহিমকে না পাওয়ার যন্ত্রণা? ঠিক কিভাবে? প্রথম দিন অফিসে এসে কি করবে ভেবে পাচ্ছে না আরাবি। ফাহিম বলেছে ওর বন্ধু নয়নের কাজিন এই অফিসে কাজ করে, সে নাকি আসবে ওর কাছে। কিন্তু কোথায় সে? আধ ঘন্টা যাবৎ একজন স্টাফের দেখিয়ে দেওয়া ডেস্কে এসে বসে রয়েছে আরাবি। আরও কতক্ষণ যে বসে থাকতে হবে কে জানে। তবে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। আরাবির ডেস্কের সামনে এসে দাঁড়ালো আলিফা। এসে মিষ্টি করে হেসে বলল, তুমি কি আরাবি? আরাবি দাঁড়িয়ে গেল, বলল, হ্যাঁ, আমি আরাবি। কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি নয়ন ভাইয়ের কাজিন আলিফা। ভাইয়া আমাকে তোমার কথা বলেছিল, তোমার পিকও পাঠিয়েছিল, তাই তো তোমাকে এক দেখাতেই চিনে ফেললাম। আরাবি সস্থির নিঃশ্বাস ফেলল। যাক, তবে একটা কাছের মানুষ পেল। তবে হোক আজকেই প্রথম দেখা, তবুও তো একটু একটু চেনে তাদের। আরাবি বলল, আপু, আমাকে ঠিক কি কাজ করতে হবে একটু বুঝিয়ে দেবে? আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এসব বিষয়ে। আলিফা হেসে বলে, তুমি চিন্তা করো না, আমি তো এজন্যই তোমার কাছে এসেছি। একটু থেমে আলিফা, তুমি এখানে জায়ান্ট স্যারের পিএ হিসেবে নিয়োগ হয়েছো। তোমার কাজ হলো স্যারের বিভিন্ন প্রশাসনিক কাজে সাহায্য করা, যেমন ফাইলিং সিস্টেম গুছিয়ে রাখা, স্যারের হয়ে ফোন কল রিসিভ করা ও প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা।
স্যারের গুরুত্বপূর্ণ কাজ ও অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেওয়া, স্যারের বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রাখা, মিটিংয়ের সময় নেট নেওয়া এবং তাকে মনে করিয়ে দেওয়া, যার কারণে তোমাকে স্যারের সাথেই থাকতে হবে বেশিরভাগ। ফের বলে। আলিফা চওড়া হাসি দিল। ওয়াও আপু, তুমি তো খুব ভালোভাবেই চাকরি সম্পর্কে জানো। খুব ধন্যবাদ তোমাকে আপু। আমি জানবো না এইসব ব্যাপারে, আমিও তো এখানে একজনের বিয়ে, এই অফিসের মালিকের ভাইপো ইমতিয়াজ ইফতি শাখাওয়াত, যার কারণে আমার অফিস লাইফটা যন্ত্রণাময় হয়ে গিয়েছে। শেষের কথাটা বিড়বিড় করে বলল আলিফা। এর মাঝেই ডাক আসলো আরাবির জন্য। জায়ান তাকে ডাকছে। এর মাঝে আরাবির হাতে গোটা একটা ফাইল ধরিয়ে দেওয়া হলো। এই ফাইলের মাঝে জায়ানের আজকের শেডিউল আছে। আরাবি ঢোক গিলল, তার বুকটা ধুকপুক করছে। প্রথম দিন, কোনো কিছু যদি ভুল হয়ে যায়। আলিফা আরাবির মনের অবস্থা বুঝতে পারছে, তাই আরাবির কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক থাকবে। জায়ান্সের একটু গম্ভীর আর রাগী, তবে একটু সাবধান কাজ করলেই হবে। আলিফার কথায় ভয় কমবে কি? ভয় আরও বেড়ে গেল। যত দোয়া দুরুদ পড়ে নিল মেয়েটা। তারপর জায়ানের অফিস রুমের সামনে সে নক করে নিল। তারপর ধীরে বলল, মে আই কাম ইন স্যার? ইয়া, ইউ কাম ইন। আরাবি আস্তে ধীরে ভেতরে প্রবেশ করলো। লোকটা ল্যাপটপের দিকে একধানে তাকিয়ে আছে। হাতের আঙ্গুলগুলো বেশ দক্ষতার সাথে কিবোর্ডে চালাচ্ছে সে। রয়্যাল ব্লু রঙের স্যুট কোটে বেশ আকর্ষণীয় লাগছে তাকে। সিল্কে চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। ফর্সা মুখশ্রীতে চাপ দাড়িগুলো যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আরাবি চোখ সরিয়ে নিল। কি করছিল ও? এভাবে বেহার মতো তাকিয়েছিল। যদি লোকটা দেখতো তবে কি ভাবতো? মিস আরাবি, আজকের শিডিউলটা বলুন। পুরুষালী ঠান্ডা স্বরের আওয়াজে কেঁপে উঠল আরাবি। পরপর হালকা আওয়াজে বলতে লাগলো আজকের শেডিউল। সব শুনে শেষে জায়ান বলল, ক্যান ইউ মেক কফি? হ্যাঁ, আমি বললাম আপনি কফি বানাতে পারেন? পারি। দেন মেক 2 কাপস অফ কফি। 2 কাপ কেন স্যার? আরাবির প্রশ্নে জায়ানের ল্যাপটপে চালানো আঙ্গুলগুলো থেমে গেল। তারপর অদ্ভুতভাবে তাকালো আরাবির দিকে। বলল, আমি এখানে একা নই, আপনিও আছেন। এখন আমার কফি খাওয়া দেখে যদি আপনার লোভ লাগে, আপনি যদি নজর লাগিয়ে দেন, তখন তো আমার পেট ব্যথা করবে, আর আমি সেরকম কোনো রিস্ক নিতে চাই না। জায়ানের এমন একটা কথা শুনে আরাবি ঠিক কী রিয়াকশন দেবে ভুলে গেল। মানে এমন দামড়া একটা ছেলে যে এমন বাচ্চাদের মতো অদ্ভুত সব চিন্তাভাবনা মাথায় রাখে, এটা ভেবেই অবাক আরাবি। এদিকে আরাবিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান শীতল দৃষ্টি নিক্ষেপ করলো আরাবির দিকে। তৎক্ষণাৎ ঘাবড়ে গেল। আজকেই প্রথম দিন, আর সে চায় না প্রথম দিনেই বসকে নারাজ করতে। তাই আরাবি কফি বানানোর জন্য চলে গেল। আশেপাশে ভালোভাবে তাকালো। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে কফি বানানোর সব সরঞ্জাম। আরাবি দ্রুত সেখানে গিয়ে কফি বানাতে লাগলো। কফি বানানো শেষে আরাবি জায়ানকে একবার দেখে নিল। না, লোকটা কাজ করছে। এই সুযোগে আরাবি নিজের জন্য বানানো কফিটা এক চুমুক খেয়ে চেক করে নিল। না, ঠিক আছে সব কিছু। আরাবি এইবার মগ দুটো নিয়ে জায়ানের কাছে আসলো। হালকা আওয়াজে বলে, স্যার আপনার কফি। জায়ান না তাকিয়ে বলে, টেবিলে রাখুন। আরাবি কফিটা রাখতে জায়ান এইবার দূরে একটা ফাইল রাখার একটা আলমারি আছে সেখানে ইশারা করে বলে, ওই জায়গাটায় লাল রঙের একটা ফাইল আছে, ওটা নিয়ে আসুন। আরাবি মাথা ধুলালো। তারপর হাতের কফিটা জায়ানের জন্য বানানো কফির পাশে রেখে চলল ফাইলটা আনতে। জায়ান এই সুযোগে নিজের কাজটা সেরে নিল। আরাবির কাপের জায়গায় ওর কাপটা রেখে দিল। তারপর আরাবির কাপের কফিটা নিয়ে নিল। বিনা বাক্যে এক চুমুক কফিটা খেয়ে নিল। ঠিক সেখানটায় যেখানে আরাবি চুমুক দিয়েছিল, ওখানে আরাবির ঠোঁটের লিপ গ্লসের ছাপ বোঝা যাচ্ছিল। কফিটা খেয়ে তৃপ্তির হাসি দিল জায়ান। আরাবির দিকে নেশাময় চোখে তাকিয়ে বিড়বিড় করল, ঠিক কবে যে এই কাপে লাগানো তোমার ঠোঁটের ছোঁয়া না নিয়ে ডিরেক্ট তোমার ওই কোমল অধর জোড়ার ছোঁয়া নিতে পারবো আরাবি। আমাকে যে চুম্বকের মতো টানে ওই ঠোঁট জোড়া, ইচ্ছে করে তোমাকে চেপে ধরে চুমু খেয়ে ফেলি, বাট আই এম হেল্পলেস।
I have to control myself for you, my love. জায়ান কাউকে পছন্দ করে এটা জানার পর থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে শামীম ভাই। আপনি আর দেরি করবেন না, আহানাকে নিয়ে জলদি চলে আসুন দেশে। আপনারা আসলেই আমরা আহানা আর জায়ানের বিয়েটা দিয়ে দেব। চিহ্নিত কণ্ঠস্বর মিসেস সুহানা সাখাওয়াতের। ফোনের ওই পাশে থাকা ব্যক্তি কিছু বলল বোধহয়, তা শুনে সুহানা চেঁচিয়ে উঠল, আশ্চর্য, আমি জানবো কিভাবে যে ওর এভাবে হঠাৎ করেই একজনকে পছন্দ হয়ে যাবে? যে ছেলে মেয়েদের দিকে ফিরেও তাকায় না, সে ছেলে এভাবে হুট করেই এসে যদি বলে সে কাউকে পছন্দ করে, তাহলে সেটা আমি কিভাবে জানবো? আর বিষয়টা আমাকেও জানায়নি, নিহানকে বলেছে। ভাগ্য ভালো আমি নিহানকে এত রাতে ছাদে যেতে দেখে ওর পিছু নিয়েছিলাম, না হলে তো জানতেও পারতাম না জায়ানের মনে এসব চলছে। একটু থেমে ফের বড্ড অস্থিরতার সাথে বলে, আমার বড্ড চিন্তা হচ্ছে। নিহান এমন একটা মানুষ যে তার সন্তানের মতামতের উপরে আর কিছুই শুনবে না। যেহেতু নিহানকে জায়ান সব জানিয়েছে, এবার নিহান যে করেই হোক ছেলের জন্য ওই মেয়ে খুঁজে এনে তার সাথে জায়ানের বিয়ে দিয়ে তবেই শান্ত হবে। ওপাশের ব্যক্তিটাও যেন এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। কিছু একটা বললেন সুহানাকে। সব শুনে সুহানা বলে, আমাদের শক্তপোক্ত একটা প্ল্যান সাজাতে হবে, এমন কিছু করতে হবে যাতে জায়ান রাজি হয়ে যায় আহানাকে বিয়ে করতে। মোট কথা ওকে বাধ্য করব আমি। ব্যক্তিটিও সহমত জানালেন সুহানার কথায়। সুহানা বললেন, আচ্ছা তবে রাখি, যে করেই হোক শীঘ্রই দেশে ফিরুন আপনারা, ওদের বিয়েটা তো এবার হবেই। ফোন কেটে সুহানা কুটিল হাসল। তারপর রুম থেকে বের হবার উদ্দেশ্যে পেছন ফিরে ভয়ে কেঁপে ওঠে সুহানা, কারণ তার সামনে স্বয়ং নিহান সাহেব দাঁড়িয়ে আছেন। সুহানার শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছে। নিহান সাহেব তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলেন, কার সাথে কথা বলছিলে? শুকনো ঢোক গিললেন সুহানা। জোরপূর্বক হেসে বলেন, আপার সাথে কথা বলছিলাম। নিহান সাহেব তাচ্ছিল্য হাসলেন। সুহানা যে মিথ্যা বলছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। তিনি বলেন, ও, তার সাথে বুঝেই প্ল্যান করছিলে কিভাবে আহানা আর জায়ানের বিয়ে দিবে। কিন্তু আমি যতদূর জানি শাহিদা তো এইসবের ধারের কাছেও আসার মানুষ না। সুহানার শরীর ঘামছে। এভাবে যে ধরা পড়ে যাবে তিনি ভাবেননি। আর নিহানও যে আজ হঠাৎ করে দুপুরে বাড়িতে চলে আসবে এটা কি সে জানতো? যদি জানতো তবে তো রুমের দরজা আটকে তারপর কথা বলতো। কারণ বাড়িতে যারা আছে সবাই এখন নিচতলায়, সার্ভেন্টরা অকারণে দোতলায় আসে না। মিলি নিজের রুমে ঘুমাচ্ছে, সেটা তিনি দেখে এসেছেন। তাই ভেবেছিলেন কি আর হবে এভাবে কথা বললে। কিন্তু এটাই যে তার কাল হয়ে দাঁড়াবে তা ভাবতে পারেননি তিনি। এদিকে নিহান সাহেব এসে দাঁড়ালেন সুহানার সামনে। রাগে তার মাথা গরম হয়ে যাচ্ছে। নিহান সাহেব সুহানার দুগাল চেপে ধরলেন, দাঁতে দাঁত চেপে বলে, আমার ছেলে মেয়ের ব্যাপারে তুমি নাক গলালেই তোমার জন্য ভালো। তাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ওদের বাবা দেখে নিব। আর বলেছিলে না যে যে করেই হোক আমি আমার ছেলের পছন্দের মেয়েকে খুঁজে এনে সেই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দেব। তবে শুনে রাখো, একদম ঠিক বলেছ তুমি। আমার ছেলে যাকে পছন্দ করবে তার সাথেই ওর বিয়ে হবে। আর যদি এতে কেউ বাধা দিতে আসে তাহলে তাকে মেরে ফেলতেও দুবার ভাববো না আমি। কারণ আমার সন্তানদের খুশি আমার কাছে সবচেয়ে ঊর্ধ্বে। কথাগুলো বলে শেষ করে সুহানার গালগুলো ছেড়ে দিলেন। এক প্রকার ছুঁড়ে মারলেন তিনি সুহানাকে। সুহানা ব্যথায় দুগালে হাত রাখলেন, কান্নারত কণ্ঠে বললেন, আমি জায়ানকে বলে দেব তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে মেরেছ। নিহান সাহেব হাসলেন, রাগে চোখে তাকিয়ে বলেন, এত কিছু না, তুমি যদি কোনো উল্টাপাল্টা কিছু করার পরিকল্পনা করো তাহলে এমন মার মারবো যে যেই সুন্দর চেহারা নিয়ে তুমি বড়াই করো না সেটা আর মানুষকে দেখাতে পারবে না। আর কি বললে? জায়ানকে তুমি বলে দিবে। বলো গিয়ে, দরকার পড়লে মাইক এনে দিও, পুরো দেশ ঢোল পিটিয়ে জানিয়ে দিও, দেখি কে কি করতে পারে আমায়। নিহান সাহেব সুহানাকে আর একবার শাসিয়ে তারপর চলে গেলেন। খাবার খেয়ে মাত্রই নিজের রুমে আসলো আরাবি। অফিসের প্রথম দিন বেশ ভালোই কেটেছে। ও ভেবেছিল লোকটা বুঝি খাটুনির উপর রাখবে, কিন্তু না, এমনটা কিছুই হয়নি। ও যেটা বুঝতেও পারেনি, লোকটা নিজ দায়িত্বে তা বুঝিয়ে দিয়েছে। কিন্তু একটা বিষয় খুব অবাক করেছে আরাবিকে।
আর তা হলো লোকটা অদ্ভুতভাবে তাকায় ওর দিকে। সেই চোখের দৃষ্টির ভাষা প্রখর। যখনই আরাবি একটু চেষ্টা করে লোকটার দিকে তাকাতে, তা কোনোভাবেই পারে না। ওই গভীর চোখজোড়া দৃষ্টি যেন ওকে গভীরভাবে নাড়িয়ে দেয়। শিরশির করে ওঠে শরীর। আরাবি লম্বা শ্বাস ফেললো, তারপর পা বাড়ালো বারান্দায়। আজও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আরাবির স্বাস্থ্যহীন শরীরটা ঠান্ডা বাতাসে মৃদু কেঁপে উঠল। অফিস থেকে ফিরে হালকা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়েছিল আরাবি। তারপর সবার সাথে প্রথম দিন অফিস কেমন কাটলো তা নিয়ে সবার সাথে কথা বলেছে। এরপর রুমে এসেই গোসল করে নিয়েছিল। সদ্য গোসল নেওয়া মেয়েটাকে স্নিগ্ধ লাগছে। চোখে মুখে এখনো হালকা পানির বিন্দু জমে আছে। বারান্দায় মৃদু লাইটের আলোতে ওই পানির বিন্দুগুলো মুক্তদানার মতো জ্বলজ্বল করছে। বাতাসের দাপটে আরাবের খোলা চুলগুলো হালকাভাবে দুলছে। ঠোঁটের কোণে ঝুলে আছে হালকা মৃদু হাসি। আরাবি বেশিরভাগ সাদা জামাকাপড় পরতে ভালোবাসে। এই যে এখনো মেয়েটার সাদা ফতুয়া আর প্লাজো জড়ানো। চুলগুলো চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে আরাবির। বিরক্ত হয়ে আরাবির চুলগুলো আলগোছে ডান পাশ থেকে বাম পাশে এনে রাখলো। বারান্দাটা খালি খালি লাগে, এভাবে দাঁড়াতে ভালো লাগে না। আগামীকাল ফাহিমকে বলে কিছু গাছ আনতে হবে। আরাবি ভেবেও নিল কী কী গাছ আনবে। এমন সময় আরাবির ফোনে মেসেজ টোন বেজে উঠল। আরাবির ধ্যান ভাঙল। ফোনটা হাতে নিয়ে দেখে সেদিনের আননোন ফোন নাম্বার থেকে মেসেজ এসেছে। আরাবি মেসেজটা ওপেন করলো। এই রাতের বেলা না ঘুমিয়ে বারান্দায় কি? আরাবি ভেবে পায় না এই মেসেজকারী ব্যক্তিটা কে। কে এই ব্যক্তি যে এভাবে ওকে মেসেজ করে? আরাবি আর মেসেজের রিপ্লাই করলো না। আরাবি ভেবেছে আর একটা মেসেজের রিপ্লাই করবে না। দেখা যাক এই ব্যক্তি ঠিক কতগুলো মেসেজ করতে পারে। এদিকে আবারও মেসেজ আসলো ফোনে। Why are you ignoring my messages? আরাবি দেখেও ফোনটা রেখে দিল। পরপর আবারও একের পর এক মেসেজ আসছে। চুলগুলো বেঁধে ফেলুন। এভাবে খোলা চুলে কখনো বারান্দায় আসবেন না। আরাবি এইবার না কৌতূহল থামাতে পারছে না। এই লোকটা ওর প্রতিটা পদক্ষেপ সম্পর্কে কিভাবে জানতে পারছে। আরাবি নিজের বারান্দার চারিদিক ভালোভাবে দেখলো কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা, কিন্তু না, কোথাও কোনো ক্যামেরা নেই। আরাবি এবার বারান্দা দিয়ে রাস্তায় উকি ঝুঁকি মারল। ওর বারান্দা থেকে একটু দূরে একটা ব্ল্যাক কালার গাড়ি দেখা যাচ্ছে। এছাড়া আর কিছুই নেই আশেপাশে। আরাবির ভ্রু কুঁচকে আসলো। তাহলে কি ওই গাড়িটাই কি সেই অজ্ঞাত ব্যক্তিটির? ওখানে বসে কি ওর উপর এইভাবে গোয়েন্দাগিরি করছে? আরাবি এবার মেসেজ করলো। আমার আমার বারান্দা দিয়ে বরাবর তাকালে যে গাড়িটা দেখতে পাচ্ছি, সেখানে বসে কি আমার উপর নজর রাখছেন? Are you looking for me? কথা ঘোরাচ্ছেন? মনের নজর দিয়ে খুঁজে দেখো, দেখবে তোমার খুব কাছে আছি। অনুভব করো তুমি আমাকে, যেভাবে আমি করি তোমাকে, প্রতি ক্ষণে, প্রতিটি নিঃশ্বাসে। আরাবির শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। কি চায় এই ব্যক্তি ওর কাছ থেকে? কেন এসব কথা বলছে ওকে? আরাবির মনটা ব্যাকুল হয়ে উঠল। লিখলো, কি চান আপনি আমার কাছ থেকে? তোমাকে চাই আমি। ওই পুরো তুমিটাকে আমায় দিয়ে দাও। বিনিময়ে পৃথিবীর সব খুশি তোমার আঁচলে এনে দেব আমি। আরাবির মেসেজটা পড়েই কেমন যেন করে উঠল বুকের বাপাসটা। ধুকপুক শব্দগুলো জোরালো হয়ে গিয়েছে। কে সে? এই লোকটা কি জানে না যে ও কোনো বিশ্ব সুন্দরী না, যে ওর জন্য একটা মানুষ এমন পাগল হবে? নেহাতি লোকটা ওর সাথে মশকরা করছে, না হলে ওর মতো কালো মেয়েকে খেয়ে বা ভালোবাসবে? আরাবি ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে লিখলো, আপনি যেই হন না কেন, একটা কথা শুনে রাখুন, এসব থার্ড ক্লাস প্র্যাঙ্ক আমার উপর চলবে না। কারণ আমি জানি আমি কালো, আর এইসব কাব্যিক কথাবার্তা মানুষ অন্তত আমাকে নিয়ে করবে না। তাই বলছি, আমাকে আর মেসেজ করবেন না। আরবি ফোনটা সুইচ অফ করে দিল। তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু মেয়েটা তো জানলই না সে তার কথাবার্তা দিয়ে একজনকে চূড়ান্ত পর্যায়ে রাগিয়ে দিয়েছে। জায়ান রাগে চল শক্ত করে নিজের গাড়িতে বসে আছে। প্রতিদিন সে অফিস ছুটির পর আরবিদের বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে রাখে।
কারণ সে প্রথম দিন আরাবিকে ফলো করে এখানে এসেছিল। তারপরই খেয়াল করেছে আরাবি অনেকক্ষণ নিরিবিলি একলা সময় কাটায় বারান্দায়। এরপর থেকে জায়ান এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না আরাবি তার রুমে যায়। আরাবিকে মন ভরে দেখে, কিন্তু আজ মেয়েটা যে এমন একটা কথা বলবে ভাবতে পারেনি জায়ান। ও আরাবির সাথে প্রাণ করছে? ও কালো? নিজেকে এতটা তুচ্ছ-তাচ্ছিল্য কোনো মানুষ করে? জায়ান হাতের মুঠোতে ফোনটা শক্ত করে চেপে ধরে, চল শক্ত করে বলে, কাজটা তুমি ঠিক করলে না, একদম ঠিক করলে না। তুমি নিজেকে এতটা তুচ্ছ ভাবো কিভাবে? তুমি আমার কাঠগোলাপ, বোকা মেয়ে। তুমি যদি একবার আমার নজর দিয়ে নিজেকে দেখতে, তাহলে বুঝতে তুমি আমার কাছে ঠিক কতটা সুন্দর। ঠিক যেন একটা স্নিগ্ধ কাঠগোলাপ তুমি। একটু থেমে জায়ান ফের বলে, আজকে যেই কথাগুলো বললে তুমি, তার জন্য শাস্তি তোমার, তুমি পাবে। রাগে গজগজ করতে করতে জায়ান গাড়ি চালু করে চলে গেল। গাড়ির বাড়ির সামনে আসতেই দারোয়ান মেন গেট খুলে দিল। জায়ান ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বলে গাড়ির ভেতরে প্রবেশ করলো। দেখলো নিহান সাহেব এখনও বসে আছেন সোফায়। জায়ান তার কাছে এসেই গম্ভীর মুখে বলল, এখনো জেগেছে? তোমার এত দেরি কেন, জানতে পারি? পাল্টা প্রশ্ন করলেন নিহান সাহেব। জায়ান শান্ত কণ্ঠে বলে, আর্জেন্ট কাজ ছিল কিছু, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো গিয়ে। আর কখনো এত রাত জাগবে না। জায়ান রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। মেয়েটার খোঁজ পেয়েছো কিছু? ঠিকানা জানো? কোথায় থাকে সে? নিহান সাহেবের প্রশ্নে জায়ান থেমে গেল। ঘুরে গিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করে, হঠাৎ এই প্রশ্ন? এসব জানার জন্যই কি জেগেছিলে? আগে উত্তরটা দাও। জায়ান শ্বাস ফেলল, তারপর শীতল কণ্ঠে বলে, আমার পিয়ে আরবি মৃধা, ওই সেই মেয়ে। নিহান সাহেব অবাক হয়ে গেলেন। কি? আমার অফিসে কাজ করে মেয়েটা? এত কাছে? একটু থেমে ফের বলেন, মেয়েটার ফুল ডিটেলস দিবে আমাকে। জায়ান এক ভ্রু উঁচু করে বলে, ও ঠিকানা দিয়ে তুমি কি করবে? নিহান সাহেব মুচকি হেসে বলেন, ও মা, ছেলের বউকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে আসবো না? নাকি তুমি চাইছো না বিয়ে করতে? কি করবে না বিয়ে? জায়ান বাবার কথা শুনে বাঁকা হাসলো। এরপর চলে গেল নিজের রুমে। নিহান সাহেব ছেলের হাসিতে বুঝে গেলেন ছেলে তার রাজি। এইবার যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার বাড়িতে সম্বন্ধ নিয়ে যেতে হবে। অবশেষে ছেলে তার রাজি হয়েছে বিয়ে করতে। আর দেরি করবেন না তিনি। আজ একটু তাড়াতাড়ি অফিসে এসেছে আরাবি। কিছু কাগজপত্র আলিফা থেকে বুঝে নিতে হবে, তাহলে ওর কাছে হেল্পফুল হবে। সেই কারণেই এত তাড়াতাড়ি আসা এখানে। কিন্তু এসে দেখে আলিফা এখনও আসেনি। আরাবি নিজের ডেস্কে গেল। আলিফা না আসা অবধি কিছু কাজ এগিয়ে রাখা যাক, যেই ভাবা সেই কাজ। আরাবি কাজ করতে লাগলো। কাজ করায় এতটাই মগ্ন হয়ে গেল মেয়েটা যে আশেপাশে আর খেয়াল নেই। এদিকে জায়ান অফিসে এসে দেখে আরাবি মনোযোগ সহকারে কি যেন করছে। কি এমন করছে মেয়েটা যা এতটা মনোযোগ সহকারে করছে? জায়ান চায় আরাবি একমাত্র শুধু ওকে এতটা মনোযোগ দিক, আর কিছুতে না। সহ্য হয় না জায়ানের তা। জায়ান নিজের অফিস রুমে চলে গেল। তারপর আরাবির জন্য খবর পাঠালো একজনকে দিয়ে। আরাবিকে বলতেই আরাবি ফাইলপত্র গুছিয়ে জায়ানের রুমের সামনে নক করলো। মে আই কাম ইন স্যার? কাম ইন। আরাবি ভেতরে প্রবেশ করলো, মাথা নিচু করে বলে, স্যার ডেকেছিলেন? কফি বানান আমার জন্য, আর হ্যাঁ, নিজের জন্যও বানাতে ভুলবেন না। আরাবি মৃদু হাসলো। এখানে আসার পর থেকেই রোজ লোকটা ওর হাতের কফি খায়, সাথে ওকেও কফি অফার করে। আরাবি নিজেরও ভালো লাগে। এক কাপ কফি খেলে বেশ রিফ্রেশ মনে হয় নিজেকে। কফি বানাতে গিয়ে দেখে কফি পাউডার শেষ। এখন কি করবে? আরাবি জায়ানের কাছে গিয়ে দাঁড়ালো। লোকটা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। শরীর কি খারাপ তার? ঘুমিয়ে পড়েছে কি লোকটা? ও যদি ডাকে তবে কি রাগ করবে? এদিকে জায়ান চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠল, কিছু বলবেন মিস আরাবি? হঠাৎ এভাবে বলায় ভয় পেল হালকা আরাবি। মৃদু কেঁপে উঠল শরীর। শুকনো ঢোক গিলল আরাবি। নিজেকে সামলে নিয়ে বলে, স্যার আসলে কফি পাউডার শেষ। জায়ান চোখ মেলে তাকালো। আরাবির সাথে সাথে চোখ নামিয়ে নিল। জায়ান আরাবিকে কিছু না বলে ল্যান্ডলাইনে ফোন করলো, কিন্তু ফোনটা কেউ ধরছে না। ইফতিকে এবার ফোন করলো। ইফতি ফোন করলে জায়ান বলল,
কফি পাউডার নেই কেন আমার রুমে? এটা শেষ হলে যে ম্যানেজার সুলাইমানকে সাথে সাথে রিস্টক করতে বলে রেখেছি, সেটা কি সে জানে না? ফোন করছি তাও ধরছে না। এখন কি অফিসে এসে শান্তিমতো কাজটুকু করতে পারবো না আমি? ইফতি বুঝলো জায়ান রেগে আছে, কিন্তু ওর ভাই তো এত ঠুনকো বিষয়ে রেগে যাওয়ার মানুষ না। কিন্তু এখন ইফতি বিষয়টা আর বেশি ঘাটলো না, শান্ত কণ্ঠে বলে, ভাইয়া রেগে যাচ্ছ কেন? আমি দেখছি ব্যাপারটা। দ্রুত। জায়ান ফোন রেখে দিল। ঠিক তার মিনিট 5 পর ইফতি আবার ফোন করলো। জায়ান কল রিসিভ করলে সে বলে, ভাইয়া কফি পাউডার আছে, তবে সেটা নাকি ভুলবশত একজন স্টাফ অফিসের স্টোর রুমে রেখে দিয়েছে। অন্যান্য জিনিসপত্রের সাথে তোমার কফি পাউডার শেষ হওয়ার আগেই একটা এনে রাখবে ভেবেছিল, কিন্তু ম্যানেজার সুলাইমানের মনে নেই। সকাল থেকে জায়ানের মাথা ব্যথা। গতকাল সারা রাত আরাবি ওই কথাগুলো নিয়েই ভেবেছে জায়ান, তাই তো ঘুম হয়নি ঠিকঠাক। আর এখন মেজাজ খিটখিটে হয়ে আছে ওর। জায়ান ডাগি গলায় বলে, সে এখন কোথায় তাহলে? তাকে নাকি বড় বাবা কি কাজে বসুন্ধরার দিকে পাঠিয়েছে। আচ্ছা রাখি। জায়ান ফোন রেখে দিল। তারপর আরাবিকে উদ্দেশ্য করে বলে, কফি স্টোর রুমে আছে, আমি গিয়ে নিয়ে আসছি। আরাবি জায়ানের চোখের দিকে তাকালো। লোকটার চোখ জোড়া লাল হয়ে আছে, নিশ্চয়ই অসুস্থ লোকটা। আরাবি মৃদু স্বরে বলে, আপনার বোধহয় মাথা ব্যথা করছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। Did I tell you to go? হালকা ধমকের সাথে বলল জায়ান। আরাবি মুখটা গোমড়া করে নিল। জায়ান শ্বাস ফেলল। এই মেয়েটাকে ধমকেও শান্তি নেই। এই যে মুখ ফুলিয়ে আছে, মেয়েটাকে এখন ঠিক কতটা কিউট লাগছে বলে বোঝানো যাবে না। ইচ্ছে করছে মেয়েটার গালগুলো কামড়ে লাল করে ফেলতে। জায়ান বিড়বিড় করলো। Control yourself, Zayan. You have to. জায়ান স্টোররুমে যাবে, ঠিক ওই সময় ওর ফোন কল আসলো। জায়ান দেখে ওর বাবা ফোন করেছে। রিসিভ করতেই তিনি বলেন, জায়ান, আর্জেন্ট আসো, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। সাউথ কোরিয়া ওই কোম্পানিটা আমাদের সাথে ডিল সাইন করতে ইচ্ছা প্রকাশ করছে। এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। দে ওয়ান্ট টু টক টু ইউ, কাম ফাস্ট মাই সান, দে আর ওয়েটিং। আসছি। বলে জায়ান ফোন রেখে দিল। তারপর তীক্ষ্ণ চোখে তাকালো আরাবির দিকে। আরাবি মুখটা কাচুমাচু করে দাঁড়ালো। জায়ান বলল, এখানেই থাকুন, আমার জরুরি মিটিং আছে, সেটা শেষ করেই আসছি। এরপরেই কফি খাবো। এখান থেকে এক পাও বাহিরে রাখবেন না। এই বলে জায়ান হন হন করে চলে গেল। এদিকে আরাবি অবাক। আশ্চর্য, সে মিটিংয়ে যাচ্ছে ভালো কথা, তো ওকে এখানে এভাবে আটকে রাখার মানে কি? এখানে বসে থেকে করবেটা কি ও? শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করে লাভ আছে? আরাবি একবার ভাবলো এখান থেকে চলে যাবে, আলিফার সাথে কাজের বিষয়ে কিছু আলাপ করে নিলেও হবে, কিন্তু তার করলো না। করলো উল্টোটা, সে চললো স্টোর রুমে কফি পাউডার আনতে। আরাবির ভাষ্যমতে কফি পাউডারটা আনতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, এই যাবে আর আসবে, যেই ভাবা সেই কাজ। আরাবি জায়ানের কথাকে অগ্রাহ্য করে বের হয়ে গেল জায়ানের অফিস রুম থেকে। অন্ধকার ছেয়ে আছে পুরো স্টোররুমটার মধ্যে। আরাবি বেশ সাবধানে আশপাশ দেখে পা ফেলল। হাতে তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালানো। এদিকে ওদিকে তাকিয়ে সুইচ বোর্ড দেখতে পেল আরাবি। গিয়ে বাতি জ্বালালো, তবে একটা বাতি জ্বলে এখানে, তাও বেশি একটা আলো হয় না। এখানে যে এত সমস্যা, এটা কি কেউ দেখেনি? আরাবি ভাবলেও গিয়ে এখানের এই সমস্যার কথা ম্যানেজারকে জানাবে। এমনিতে স্টোররুমটা বেশ ক্লিন। মানুষ যেখানে স্টোররুমে পুরনো জিনিসপত্র রাখে, এইখানে তার উল্টা, এখানে সব দরকারি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। আরাবি খুব সাবধানে আর একটু সামনে এগোলো, দেখলো একটা সেলফে বেশ কিছু জিনিসপত্র রাখা। আরাবি সেখানে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু সেখানে পেল না। এরপর ছোট একটা কাভার্ড দেখতে পেল, ওটা খুললো। ভালোভাবে খুঁজতে কফি পাউডার পেল আরাবি। হাসি মুখে কফি পাউডার নিয়ে উঠে দাঁড়ালো। সুইচ বোর্ডের কাছে গিয়ে বাতি নিভিয়ে চেইনা পেছনে ফিরতে নেবে, তার আগে একজোড়া হাত ওর কোমর চেপে ধরলো, আর একটা হাত রুমালের মতো কিছু একটা চেপে ধরলো ওর নাকে মুখে। আরাবি ভয় পেল।
অস্থির হলো, ধস্তাধস্তি শুরু করলো নিজেকে ছাড়ানোর জন্য। কিন্তু সেটা বেশিক্ষণ পারল না, কারণ আস্তে আস্তে ওর শরীর নিস্তেজ হতে লাগলো। দুর্বল হয়ে পড়ল আরাবি, চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো। ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল আরাবির দৃষ্টিতে, ভারসাম্যহীন হয়ে গেল আরাবির ছোট্ট দেহটা। এদিকে পেছনের মুখোশধারী লোকটা আরাবিকে জ্ঞান হারাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পরপর আরাবির শরীরটাকে কোলে তুলে নিয়ে রুমের এমন জায়গায় রাখলো যেখানে সহজে ওকে কেউ দেখবে না। এরপর একটা ড্রয়ার থেকে একটা রিমোট বের করলো। এখানে একটা এসি লাগানো আছে, কারণ এই স্টোররুমটায় নিহান সাহেব, জায়ান, ইফতি ওরাও আসে, আর তাদের এসিতে থাকার অভ্যাস, তাই এখানেও লাগিয়ে রেখেছে। অজ্ঞাত ব্যক্তিটি এসির রিমোটটি নিয়ে এসির পাওয়ার 15-তে দিয়ে দিল। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে অজ্ঞাত লোকটা দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে গেল। এদিকে অতিরিক্ত ঠান্ডায় আস্তে আস্তে আরাবির শরীরের তাপমাত্রা কমতে লাগলো। অজ্ঞান হয়ে পড়ে থাকা আরাবির যেন মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অজ্ঞাত লোকটি খুব সাবধানে সেখান থেকে সরে পড়ল। এরপরে নিজেকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনলো। এরপর কল করলো একটা নাম্বারে। একবার রিং হতেই ওপাশের ব্যক্তিটি ফোন রিসিভ করলো। অজ্ঞাত ব্যক্তিটি ঘাবড়ানো গলায় বলে, ম্যাম কাজটা কমপ্লিট। ওয়েল ডান, ভেরি গুড, ভেরি গুড। আপনার রিওয়ার্ড জলদি আপনার কাছে চলে যাবে। রাখি ম্যাম। রাখো, আর হ্যাঁ, এই ব্যাপারে যেন কিছুই কারো কানে না যায়, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না। চিন্তা করবেন না ম্যাম, আমি খুব সাবধানে কাজটা করেছি। ফোনটা কেটে দিল। ফোনটা কান থেকে সরিয়ে চওড়া হাসি দিলেন সুহানা সাখাওয়াত। শয়তানি হাসি দিয়ে বলেন, না থাকবে বাস, না বাজবে বাঁশি। এবার তুমি কি করবে নিহান? পরে মদের গ্লাসটা নিয়ে সেটার দিকে তাকিয়ে বলেন, যে করেই হোক জায়ানের বিয়ে তো আহানার সাথেই হবে। সেটা যে করেই হোক না কেন, আমি সুহানা ঠিক কি কি করতে পারি আর কি কি করেছি তার ধারণা তুমি করতে পারবে না নিহান। যেমনটা এত বছরও করতে পারোনি। এই বাড়ি, এই গাড়ি, এই সব প্রপার্টি সব আমার। কেউ তার নিতে পারবে না, কেউ না। যে আমার পথে বাধা দিতে আসবে তাকেও এই নির্দোষ মেয়েটার মতোই নিজের প্রাণ হারাতে হবে। বেচারি মরার আগে জানতেও পারলো না যে সে ঠিক কি কারণে মরেছে। সুহানা অট্টহাসিতে ফেটে বলল। হাসি থামিয়ে রাগে গলায় সুহানা বলে, তুমি কি ভেবেছো নিহান রাতের বেলা চুপি চুপি ছেলের সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলবে আর আমি তা জানতেও পারবো না? কিন্তু তুমি ভুল জানো নিহান, তোমাদের ওপর আমার নজর 24 ঘন্টায় লেগে থাকে। তোমরা কি করো না করো আমি সব খবরই রাখি। ইস, কি ভুলটা করলে নিহান। এভাবে ড্রয়িং রুমের মাঝে ছেলের পছন্দ করা মেয়ের ব্যাপারে কথা বলা তোমার উচিত হয়নি, একদম হয়নি। আবারও হাসতে লাগলো সুহানা। So we start working from next month. What do you say, Mr. Kang? জায়ান বলে উঠল। Mr. Kang বলেন। জায়ান আর মিস্টার কাং হ্যান্ডশেক করলেন। মিস্টার কাংদের বিদায় দিতে জায়ান দ্রুত ওর বাবাকে বলে, বাবা আমি যাচ্ছি, আমার কিছু কাজ আছে। হ্যাঁ যাও। জায়ান চলে গেল। এদিকে জায়ানের যাওয়ার পথে তাকিয়ে হাসলেন নিহান সাহেব। ছেলে যে তার কী জন্য তাড়াহুড়া করছে তা সে বুঝতে পারছেন না। আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি জায়ানের বিয়েটা দিয়ে দিতে হবে। জায়ান দ্রুত পায়ে নিজের অফিস রুমে আসলো। ওর কেমন অস্থির লাগছে। জায়ান ভেতরে প্রবেশ করলো। আশেপাশে নজর ঘোরাতে ভ্রু কুঁচকে আসে জায়ানের। কোথাও নেই আরাবি। জায়ানের রাগে চোয়াল শক্ত হয়ে আসলো। কোথায় চলে গেল মেয়েটা? জায়ান জোরে জোরে শ্বাস ফেলল। রেগে লাভ নেই। জায়ান ভাবলো আরাবি ওয়াশরুমেও যেতে পারে, তাই সেখানে গিয়ে জায়ান শক্ত কণ্ঠে ডাক দিল, মিস আরাবি আপনি কি এখানে? কোনো আওয়াজ আসলো না। জায়ান দুবার দরজায় নক করলো। এইবারও কোনো সাড়া শব্দ না পেয়ে জায়ান দরজা খুলে ভেতরে গেল। না, পুরো ওয়াশরুম খালি। জায়ান এইবার রেগে গেল। এই মেয়ে নিশ্চিত বাইরে চলে গিয়েছে। ও তো মানা করেছিল মেয়েটাকে যাতে এই রুমের বাইরে না যায়, তাহলে ওর কথার খেলাপ করলো কেন? জায়ান ফোন বের করে আরাবিকে কল করলো। না, ফোনটাও ধরছে না মেয়েটা। ভয়ঙ্কর রেগে জায়ান ধূপধাপ পা ফেলে একেবারে সোজা চলে আসলো আরাবির ডেস্কে। কিন্তু সেখানেও নেই আরাবি। এইবার গেল আলিফার কাছে, কারণ আলিফার সাথে আরাবি একটু। আলিফা তখন কাজে ব্যস্ত। জায়ান ভারী স্বরে ডাকলো, মিস আলিফা আপনি কি আরাবিকে দেখেছেন?
আলিফা ভয় পেয়ে গেল আচমকা এমনভাবে ডাকায়, ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সম্মুখে জায়ানকে দেখে নিজেকে সামলে বলল, হ্যাঁ স্যার, যে কিছু দরকার ছিল। জায়ানের একই প্রশ্ন। আরাবিকে দেখেছেন? আলিফা নাবোধক মাথা নাড়িয়ে বলল, না স্যার, ও তো সেই যে আপনি ডেকেছিলেন, এরপরই চলে গিয়েছে, এদিকে আর আসেনি। একটু থেমে আলিফা ফের বলল, কেন স্যার, কি হয়েছে? আরাবি কোথায় স্যার? জায়ান আশেপাশে তাকাতে তাকাতে বিরক্ত কণ্ঠে বলে, বাবা ডেকেছিল, আমি তার কাছে গিয়েছিলাম। যাওয়ার আগে মিস আরাবিকে বলেছিলাম আমার অফিস রুম থেকে যেন কোথাও না যায়, বাট বাবার সাথে দরকারি কাজ শেষ করে আমার রুমে এসে দেখি উনি সেখানে নেই। আলিফা বলল, আমি ওকে কল করে দেখছি স্যার। I already tried, but she is not picking up the phone. এইবার আলিফা নিজেও চিন্তায় পড়ে গেল। কোথায় গেল মেয়েটা? মেয়েটার যদি কিছু হয়ে যায়, নয়ন ভাইয়ের কাছে কি জবাব দেবে ও? আল্লাহর নাম স্মরণ করতে লাগলো আলিফা। জায়ান আর কিছু না বলে দ্রুত কদম ফেলে আরাবিকে খুঁজতে লাগলো। থেমে থাকলো না আলিফাও, কিন্তু না, কোথাও নেই আরাবি। জায়ান ইফতিকেও ফোন করে এখানে ডেকে আনলো। সব শুনে ইফতিও খুঁজতে লাগলো। আলিফা সবাইকে জিজ্ঞেস করছে আরাবির কথা, কিন্তু ওকে কেউ দেখেনি। এভাবে খুঁজতে খুঁজতে অফিস পরিষ্কারের কাজে নিয়োজিত বুয়ার কাছে গেল আলিফা। ওনাকে জিজ্ঞেস করে দেখা যাক, যদি সে আরাবিকে দেখে থাকে। পেছন পেছন ইফতিও গেল। আলিফা ওনাকে ডেকে বলে, আন্টি, আপনি কি এই মেয়েটাকে দেখেছেন? আলিফা নিজের ফোনে আরাবির একটা ছবি দেখালো ওনাকে। তা দেখে বুয়া বলেন, আরে এই আফারে তো আমি স্টোর রুমের ওইদিকে যাইতে দেখছিলাম। স্টোর রুম? বিড়বিড় করে বলল ইফতি। পরে বুঝতে পারলো ব্যাপারটা, আরাবি বোধহয় কফি পাউডার আনতেই ওখানে গিয়েছে। জায়ান তো এই কারণেই ওকে ফোন করেছিল। আর হ, ওইদিকেই যাইতে দেখছি। আচ্ছা, ধন্যবাদ আন্টি। আলিফা দ্রুত মেসেজ করলো জায়ানকে, স্যার, আরাবিকে নাকি বুয়া আন্টি স্টোর রুমের দিকে যেতে দেখেছেন, আপনি জলদি এদিকে আসুন। মেসেজটা পড়ে জায়ান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, দ্রুত কদমে সেদিকে পা বাড়ালো। জায়ান, আলিফা আর ইফতি স্টোররুমে ঢুকতেই চমকে উঠল। আলিফা চেঁচিয়ে বলে ওঠে, এখানে এত ঠান্ডা কেন? এসির পাওয়ার এত নামিয়ে রেখেছে কে? হাত পা আমার জমে যাচ্ছে। ইফতি নিজের গায়ে কোট খুলে আলিফাকে পরিয়ে দিল। চমকে উঠল আলিফা, অদ্ভুতভাবে তাকালো ইফতির দিকে, যে আপাতত এসির রিমোট খোঁজায়। আলিফা গায়ের কোটটায় হাত রাখলো, পরে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাছে মনোযোগ দিল। এদিকে ইফতি এসির রিমোট পেতেই তা দ্রুত বন্ধ করে দিল। এদিকে জায়ান অস্থির, কোথাও দেখতে পাচ্ছে না আরাবিকে। পুরো রুমটা তন্ন তন্ন করে খুঁজলো। জায়ানের কণ্ঠস্বর কাঁপছে, কাঁপা কাঁপা গলাতেই ডেকে উঠল, আরাবি, আরাবি, জবাব দিন আরাবি। কিন্তু না, কোথাও নেই আরাবি। ইফতি বলল, ভাই, এখানে বোধহয় মিস আরাবি নেই, চলো আমরা অন্য জায়গায় খুঁজে আসি। জায়ান কি করবে ভেবে পাচ্ছে না। এখানে তো নেই মেয়েটা, কিন্তু ওর মনটা কেন বারবার বলছে যে আরাবি এখানেই আছে। ওর খুব কাছে, ও আরাবিকে অনুভব করতে পারছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন মেয়েটাকে। ইফতি ফের ডাকলো জায়ানকে। জায়ান না চাইতেও পা বাড়ালো ইফতিদের সাথে যাওয়ার জন্য। জায়ান উল্টো দিকে পা বাড়ালো যাওয়ার জন্য, কিন্তু কিছু একটা দেখে হঠাৎ পা থামিয়ে ফেললো জায়ান। হয়তো কাবার্ডের পেছনেই কিছু একটা দেখা যাচ্ছে। জায়ান ভ্রু কুঁচকালো, আস্তে আস্তে পা বাড়ালো সেদিকে। আরে, ওটা তো আরাবির ওড়নার অংশ। জায়ান বড় বড় পা ফেলে সেখানে গেল, কিন্তু গিয়ে যা দেখলো তার জন্য জায়ান মোটেও প্রস্তুত ছিলেন না। জায়ান এক চিৎকার দিয়ে উঠল। আরাবি! জায়ান আরাবির পাশে বসে পড়ল। মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে আছে এখানে। জায়ান আরাবির গালে হাত রাখলো, সাথে সাথে চমকে উঠল জায়ান। অস্বাভাবিকভাবে আরাবির গা ঠান্ডা হয়ে আছে। এইবার ভালোভাবে আরাবির মুখের দিকে তাকালো। আরাবির মুখশ্রী ফ্যাকাশে হয়ে গিয়েছে। জায়ানের বুকটা ধক করে উঠল। আরাবির এই অবস্থা দেখে জায়ানের মনে হচ্ছে কেউ ওর হৃৎপিণ্ডটা ভারী পাথর দিয়ে থেতলে দিয়েছে। জায়ানের চোখ জোড়া লাল হয়ে গেল মুহূর্তেই। জায়ান আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত আরাবিকে কোলে তুলে নিজের অফিস রুমে নিয়ে ছুটল। যেতে যেতে জায়ান বারবার বলতে এসে, আরাবি, আর ইউ লিসেনিং টু মি? আরাবি চোখ খুলেন, আরাবি।
জায়ান নিজের অফিস রুমে নিয়ে আসলো। জায়ানের অফিস রুমে সোফা আছে, সেখানে আরাবিকে শুয়ে দিল। আরাবি নিঃশ্বাস নিচ্ছে খুব আস্তে আস্তে। পুরো শরীর ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছে আর বরফের মতো ঠান্ডা পুরো শরীর। জায়ান যেন কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, ভেতরটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রিয়তমার এই অবস্থা দেখে যন্ত্রণায় ভেতরটা ছটফট করছে। জায়ান আরাবির মাথার কাছে বসে ওর হাত পা ঘষতে লাগলো। আলিফাও সেটার দেখা দেখি আরাবির পায়ের তালুতে ঘষতে লাগলো। এদিকে জায়ান আরাবির বাম হাত ছেড়ে ডান হাত ধরতে যাবে, তখন দেখে আরাবির ডান হাতটা মুঠো করে রেখেছে। জায়ান একটু জোর খাটিয়ে আরাবির হাতের মুঠোটা খুলে ফেললো। অতপর আরাবির হাতের মুঠোতে কিছু একটা দেখে ভ্রু কুঁচকে আসে জায়ানের। পরে সবার অগোচরে আরাবির হাত থেকে সেটা নিয়ে নিজের পকেটে রেখে দেয়। নিহান সাহেব খবরটা পেয়ে এখানে চলে এসেছে। অমন ফুলের মতো মেয়েটার এই অবস্থা দেখে তিনি যেন স্তব্ধ হয়ে গেলেন। পরে তাকালেন ছেলের দিকে। জায়ানের লালচে মুখশ্রী আর শক্ত চোয়াল জোড়ার দিকে তাকাতেই বাবার মন যা বোঝার বুঝে ফেললেন। ইফতিকে ডেকে বললেন, ডক্টর মাহবুবকে ফোন করো ইফতি। আমি আগেই তাকে ইনফর্ম করে দিয়েছি বড় বাবা, তিনি আসছেন। কিছুতেই আরাবির দেহের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে না। আলিফা কাঁদো কণ্ঠে বলে, ওর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে না, ওর দেহের তাপমাত্রা স্বাভাবিক করতে হবে যে করেই হোক। জায়ান আরাবির দিকে একধানে আরাবির দিকে তাকিয়ে আছে। সেভাবে থেকেই ভারী কি আওয়াজে বলে ওঠে, ইফতি, আমাদের অফিসের পাশেই একটা শপিং মল আছে, দ্রুত ওখান থেকে কয়েকটা কম্বল আনার ব্যবস্থা করো, ওর গায়ে কিছু জড়িয়ে দিতে হবে। আরাবির গায়ে আগে থেকে জায়ানের গায়ের কোট জড়ানো, কিন্তু এতে কি হবে? জায়ান আরাবির হাতের দিকে তাকালো। জায়ান লালচে রঙের দাগ হয়ে আছে আরাবির হাত। জায়ান আরাবির গালে আলতোভাবে স্পর্শ করলো। শীতল কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, চোখ খুলো, শুনতে পাচ্ছ আমার কথা? আরাবি। এই প্রথম জায়ান আরাবিকে তুমি সম্বোধন করলো, কিন্তু আফসোস আরাবি তা শুনতে পেল না। যদি শুনতে পেত ওই গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে ওকে তুমি সম্বোধন করে ডাকা, তাহলে নিশ্চিত মেয়েটা ওই কণ্ঠের প্রেমে পড়ে যেত। নিহান সাহেব ছেলের এই অবস্থা সহ্য করতে পারছে না। তার অমন শক্ত ব্যক্তিত্বের ছেলেকে এইভাবে ভেতরে ভেতরে কষ্ট পেতে দেখে তার নিজেরও যেন কলিজাটা ফেটে যাচ্ছে। নিহান সাহেব জায়ানের কাঁধে হাত রাখলেন। চোখের ইশারায় ছেলেকে শান্ত হওয়ার জন্য ইশারা করে বললেন, কিচ্ছু হবে না ওর, স্কিপ কাম মাই সন। জায়ান নিহান সাহেবের কথায় জোরে জোরে শ্বাস ফেলল। কিছু হবে না ওর কাঠগোলাপের। জায়ান বিড়বিড় করল, You will be fine. I'm always there for you. ভারী ভারী 3টে কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে আরাবিকে। পাশে ডক্টর মাহবুব চেক আপ করছেন আরাবিকে ভালোভাবে চেক আপ করে নিয়ে তিনি বলে ওঠেন, আপনারা আমাকে যা বললেন আর আমি দেখে যা বুঝলাম, তাহলে ওনার হাইপোথেরমিয়া হয়ে গিয়েছে। জায়ান শক্তভাবে হাতজোড়া মুঠো করে নিল কথাটা শুনেই। বাকিরাও চমকে উঠেছে। ডক্টর মাহবুব ফের বলেন, সাধারণত মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস, বাইরে 23 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। একে বলে হিউম্যান বডি টেম্পারেচার টলারেট। শরীরের স্বাভাবিক তাপমাত্রা থেকে যখনই ঘরের তাপমাত্রা ভারসাম্য নষ্ট হয়, তখন মাথা যন্ত্রণা, হাসি, জ্বর ভাব উপসর্গ দেখা যায়। ঘরের তাপমাত্রা যখন 18, 20, 21 ডিগ্রিতে আনা হয়, তখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলা, রক্ত প্রবাহ দ্রুত বেড়ে যায়। ডাক্তারি ভাষায় একে বলা হয় হাইপোথেরমিয়া। তাছাড়া এসির মধ্যে বেশি সময় ধরে থাকলে শরীর থেকে ট্রকনিন বাইরে বের হয় না, তাতে শরীরের তাপমাত্রা, জলের ভারসাম্য নষ্ট হয়। এছাড়া ত্বকে অ্যালার্জি, চুলকানি, প্রচুর মাথা ব্যথা, উচ্চ রক্তচাপের মতো রোগও প্রকোপ পড়তে হয়। শ্বাসকষ্টও হয় অনেক। এই যে ভালোভাবে খেয়াল করুন, উনি শ্বাস নিতে পারছে না ঠিকভাবে। তারপর এই যে ওনার হাতে লাল লাল অংশগুলো দেখছেন, এগুলো অ্যালার্জি। ওনার যখন জ্ঞান ফিরবে তখন ওনার অনেক মাথা ব্যথা হবে। সব শুনে জায়ান শক্ত কণ্ঠে বলে, What can we do now, doctor? ডক্টর মাহবুব বলেন, আমি একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছি, এটা দিয়েছি। এবার আস্তে আস্তে ওনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যাবে, সেই থেকে ওনার শরীরের তাপমাত্রাও স্বাভাবিক হয়ে যাবে। আর কিছু মেডিসিন আমি প্রেসক্রিপ্ট করে দিচ্ছি, ওনার ঘন্টাখানিক পরে জ্ঞান ফিরবে।
তখন গরম স্যুপ জাতীয় কিছু খাইয়ে তারপর মেডিসিন খাইয়ে দিবেন। আশা করি এতেই উনি সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ, কমপক্ষে ওনার 3 দিন বেড রেস্ট থাকতে বলবেন। প্রচুর দুর্বল ওনার শরীর। ডক্টর মাহবুব প্রেসক্রিপশন লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। ইফতি বলল, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি আর মেডিসিন নিয়ে আসি। তারা চলে গেল। জায়ান শটান হয়ে দাঁড়িয়ে সেভাবে থেকে শীতল কণ্ঠে বলে ওঠে, বাবা আর মিস আলিফা আপনার কাজে যান, আমি আরাবির কাছে আছি। জ্ঞান ফিরলে আপনাদের জানিয়ে দেব। নিহান সাহেব মাথা দুলালেন। তিনি বুঝলেন ছেলে তার আরবির সাথে কিছু সময় একা থাকতে চাইছে। আলিফাও চলে এলো সেখান থেকে। তবে ওর কেমন যেন অদ্ভুত লাগছে ব্যাপারটা। আরবির প্রতি জায়ানের এত দুশ্চিন্তা, এত অস্থির হওয়া, এটা স্বাভাবিক কোনো বিষয় না। সামান্য একটা এমপ্লয়ের জন্য বসের এতটা কনসার্ন হওয়া সে কোনো দিন দেখেনি। মনে মনে কিছু একটা সন্দেহ করেছে আলিফা, কিন্তু ওর যেন বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা।